বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমলেও প্রভাব নেই দেশের বাজারে, চিনির মোকামে কিছুটা স্বস্তির আভাস। রাজস্ব ফাঁকি দিতে ভুয়া প্রতিষ্ঠানের নামে ব্যান্ড রোল আমদানি, 2 সপ্তাহে চট্টগ্রাম বন্দরের প্রায় 5 কোটি টাকার চালান জব্দ। জমে উঠেছে বেসিসের নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতায় 2টি প্যানেল। চতুর্থ শিল্প বিপ্লবে শক্ত অবস্থান গড়ে তুলতে চান নেতৃবৃন্দ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছে আমি সাইফুদ্দিন রবিন। ভোজ্য তেলের বাজার মানেই এখন হতাশা আর ক্ষোভ, কারণ বিশ্ববাজারে তেলের দাম কমার প্রভাব নেই বাংলাদেশে। এখন গড়ে 150 টাকা লিটার দরে কিনতে হচ্ছে বোতলজাত সয়াবিন। ব্যবসায়ীদের অভিযোগ, গ্রীষ্মকালে সয়াবিন নাম দিয়ে পাম অয়েল বিক্রি করে উৎপাদকরা, কিন্তু শীতে পাম জমাট বাঁধায় সে সুযোগ থাকে না, তাই দাম চড়া। যদিও চিনির বাজারে কিছুটা স্বস্তির আভাস মিলছে। বাজারে খবর জানছেন সহকর্মীরা। মোটা দাগে 2020 সালের এপ্রিল মাস থেকে তেলের দাম নিয়ে মোটামুটি মানুষের মাথা ব্যথা শুরু হয়, যেটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ছুটির দিনে রাজধানীতে 5 লিটারের যে বোতল, সেই 5 লিটারের বোতলের দাম ব্র্যান্ড ভেদে আমরা দেখতে পাচ্ছি 680 থেকে 700 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং খোলা তেলের কথা যদি বলি, খোলা তেল কোনো কোনো ক্ষেত্রে 135 টাকা 140 টাকার মাঝামাঝি সময় বিক্রি হচ্ছে। পাম অয়েলের দাম কিছুটা কম। গরমের দিনে সয়াবিন, ওরা পাম অয়েলকে সয়াবিন বলে বিক্রি করে, শীতকালে এটা পারে না, শীতকালে জমাট হয়ে যায়, এটা তার সুযোগ নেই, এই জন্য সয়াবিনটার চাহিদা বেশি হয়। কিছুদিন আগে আমরা দেখেছি যে 74 টাকা বা 75 টাকা কেজি দরের চিনি দাম বেঁধে দেওয়া হয়েছিল, সেই দাম কিন্তু এখন কমে 70 থেকে 71 টাকায় নেমে এসেছে। তবে প্যাকেটজাত চিনির দাম কিন্তু এখনও 80 টাকার কাছাকাছি। দাম বাড়লে তো আমাদের কাস্টমার আসে না, কাস্টমার তো আমাদের জায়গা, আমরা বান্দা কাস্টমার, পরিচিত কাস্টমার, এরা জায়গা, এরা আজকে হঠাৎ করে বাড়তি দেখলে এরা কয় কি ঘটনা কি। জানুয়ারি মাস এলে আসলেই কোন পণ্যের দাম কতটুকু কমছে সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এই ছিল আমার কাছে ঢাকার বাজারের সবশেষ খবর। আমরা চট্টগ্রামের পাইকারি পর্যায়ের এবং আমদানির খবর জানতে চলে আছে আমাদের সহকর্মী আলামিনের কাছে। ধন্যবাদ। তেলের সম্পর্কে যদি বলতে চাই, পাইকারি বাজারে খাতুনগঞ্জে পাইকারি মূল্যে তেল বিক্রি হচ্ছে। সয়াবিন তেল প্রতি 5 লিটার 723 থেকে 25 টাকা। আর যদি এটি খুচরা বাজারে চলে যায়, তখন কিন্তু এই খুচরা বাজারে আমরা এই তেলগুলো দেখেছি যে 730 টাকা পর্যন্ত বিক্রি হতে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কথা বলে যারা আমদানিকারকরা রয়েছেন, তাদের কাছে অধিক মূল্যে যে তেল সেটি সরবরাহ করছে। বড় বড় কোম্পানিরা বলতেছে আন্তর্জাতিক বাজার বাড়তি, সেই কারণে এখন তেলের দাম প্রতি লিটার 152-53 টাকা এরকম। 80 টাকা থেকে এখন চিনি খুচরা বাজারে বিক্রি হচ্ছে 75 টাকায়, আর পাইকারদের কাছ থেকে চিনি কিনে নিয়ে যাওয়া হচ্ছে 72 থেকে 73 টাকায়। গত সপ্তাহে আমরা ডিউ কিনেছিলাম 2500 করে 80 করে, এখন কিন্তু এটা রেট চলে আসছে আপনার 2565-তে চলে আসছে। দেশের উৎপাদন পরিস্থিতি জানতে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি নারায়ণগঞ্জে সহকর্মী আমির হোসেন স্মিথের কাছে। ধন্যবাদ। আন্তর্জাতিক বাজারে চিনি ও সয়াবিন তেলের কাঁচামালের দাম কমলেও বাংলাদেশের বাজারে কমেনি কাঙ্ক্ষিত হারে। ব্যবসায়ীরা বলছেন, দাম ঊর্ধ্বগতির সময় যে ডিউ তারা মিলগেট থেকে ক্রয় করেছিলেন, সেই ডিউর মালই এখন ঘুরে ফিরে তারা বিক্রি করছেন। আন্তর্জাতিক বাজার কমছে, আমরা কইতেছে কমছে, কিন্তু 3 মাস লাগে মালটা আইতে, 3 মাস পরে না এটা রেজাল্ট পাওয়া যাইব। এখন তো মাল সব 60,000-60,000 উপরে কিনা। হ্যাঁ, মেলগেলে ধরেন ফ্রেশ দিলে তীর দেয় না, তীর দিলে আবার ফ্রেশ অফ হয়ে যায়, তো একটা অফ হয়ে গেলে একটা দাম এমনিতেই বেড়ে যায়। নিতাইগঞ্জ ঘুরে যেটি জানা গেছে, সয়াবিন তেল বিক্রি হচ্ছে 148 টাকা কেজি দরে, পাম তেল বিক্রি হচ্ছে 138 টাকা এবং কোয়ালিটি সয়াবিন বিক্রি হচ্ছে 140 টাকা দরে। চিনি কেজি প্রতি বিক্রি হচ্ছে 70 টাকা 20 পয়সা দরে। মিলগেট থেকেও আমরা বর্তমান বাজার দরেই পাচ্ছি মাল, এমনি চিনিতে কোনো আপাতত তেমন কোনো সমস্যা নাই। এই ছিল সর্বশেষ পরিস্থিতি আমার কাছে। এবার একটু সবজি বাজার পরিস্থিতি জানবো। সহকর্মী আরাফাত রাহান সাকিব যোগ দিচ্ছেন মুন্সিগঞ্জ থেকে। সাকিব, বাজারে সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতারা কি বলছেন?
রবিন, দেখুন মুন্সিগঞ্জের সবজি বাজারগুলো কিন্তু এখন শীতের যে সবজি সেই সবজিতে ছয়লাভ হয়ে উঠেছে এবং প্রচুর পরিমাণে সবজি কিন্তু এখন বাজারে আছে। এবং একটা বিষয় বলে রাখতে চাই, মুন্সিগঞ্জের 6 উপজেলায় কিন্তু বিস্তীর্ণ জমিতে আসলে সবজির আবাদ হয়। পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকেও কিন্তু প্রতিদিন এই জেলার বাজারগুলোতে সবজি সরবরাহ হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু এই যে শীতের এই সকালগুলোতে এবং শীতের এই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণে শীতের সবজি আছে। এবং আমি যদি বলে রাখতে চাই যে যেসব সবজি আছে সেসব সবজির মধ্যে টমেটো কিন্তু 60 টাকা দরে, সিম 50 টাকা দরে, নতুন যে আলু আছে সে আলু কিন্তু 40 টাকা দরে বিক্রি হচ্ছে, কফি বিক্রি হচ্ছে 40 টাকা দরে এবং কালো বেগুন যেগুলো আছে আসলে শীতের সবজির মধ্যে সে বেগুন আসলে 60 টাকা দরে, উস্তে 60 থেকে 40 টাকা দরে এবং বাঁধাকপি 40 টাকা, পটল বিক্রি হচ্ছে 80 টাকা দরে বর্তমানে। তো আমি যদি বলে রাখতে চাই গত সপ্তাহের চাইতে এই বর্তমানে সবজির বাজার কিছু কিছু সবজিতে আসলে দাম অনেকটা বেড়েছে এবং আবার কিছু কিছু সবজিতে কিন্তু 5 থেকে 10 টাকা সবজির দাম কমেছে। তবে সবজির সরবরাহ মুন্সিগঞ্জের বাজারগুলোতে প্রচন্ড আছে আর কি। রবিন, ধন্যবাদ সহকর্মী আরাফাত রাহান সাকিব। চট্টগ্রামে ফের সক্রিয় আমদানি জালিয়াত চক্র। ভুয়া দুটি প্রতিষ্ঠানের নামে চীন থেকে আনছে নকল ব্যান্ডরোল। 15 দিনে 5.5 কোটি টাকার একাধিক চালান জব্দের পর ফাঁস হয়েছে চাঞ্চল্যকর এই ঘটনা। এর আগেও 15টি চালান এনেছে অস্তিত্বহীন দুটি প্রতিষ্ঠান, যাদের নাম ঠিকানা পুরোটাই ভুয়া। সরকারি প্রতিষ্ঠান দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন অব বাংলাদেশ থেকে ছাপানো ছোট পাতলা ফিতার মতো এই আবরণ প্যাকেটে লাগিয়েই বাজারজাত করতে হয় বিড়ি কিংবা সিগারেটের মতো তামাকজাত পণ্য, যা ব্যান্ডরোল নামে পরিচিত। মূলত রাজস্ব পরিশোধের পর এসব ব্যান্ডরোল সংগ্রহ করে সিগারেট কোম্পানিগুলো। তবে রাজস্ব ফাঁকি দিতে চীনের ছাপাখানা থেকে নকল ব্যান্ডরোল আমদানি করছে জালিয়াত একটি চক্র, যা দেখতে হুবহু বাংলাদেশের ব্যান্ডরোলের মতোই। গেল 15 দিনের ব্যবধানে এরকম 4,81 লাখ নকল ব্যান্ডরোল জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ঠেকানো গেছে অন্তত 230 কোটি টাকার রাজস্ব ফাঁকি। সাপ্লায়ারের ওয়েবসাইটে গিয়েছি, ওয়েবসাইটে যাওয়ার পর দেখেছি যে তারা আমাদের যে ব্যান্ডরোলটা আছে এটাকে সে প্রোডাক্ট হিসাবে সেল করতেছে। আমরা ধারণা করতেছি যে ওই একটা চক্র যে দেশের বাইরে এই ধরনের জিনিসগুলা উৎপাদন করে। চলতি মাসের 7 এবং 22 ডিসেম্বর জব্দ করা দুটি চালানের আমদানিকারক চট্টগ্রামের জুবিলি রোডের আরাফাত এন্টারপ্রাইজ এবং আন্দরকিল্লার বাপ্পু এন্টারপ্রাইজ। ওই দুই ঠিকানায় গিয়ে মেলেনি প্রতিষ্ঠান দুটির অস্তিত্ব। এখানে আজকে 2 বছর নাম শুনিনি, 2 বছর এই নামে কোনো প্রতিষ্ঠান নেই। বাপ্পু এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের নাম এখানে নেই, এখানে তো চিন্তা। সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি দিতে ভুয়ার নাম ঠিকানা ব্যবহার করে চীন থেকে নকল ব্যান্ডরোল আমদানি করছে বলে ধারণা কাস্টমস কর্তৃপক্ষের। এর পিছনে কারা জড়িত এটাকে যাচাই বাছাই করে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য যে তদন্তের প্রয়োজন এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা কাজ করতেছে। পাশাপাশি আমাদের যে ভ্যাট গোয়েন্দা আছে তারাও নিবিড়ভাবে কাজ করতেছে এর পিছনে কারা জড়িত, অর্থাৎ এর ইন্ডিউজার কারা সেটা আইডেন্টিফাই করার জন্য। চলতি বছর এই প্রতিষ্ঠান দুটি চীনের শিনজেন প্রদেশের ডিজিএনটি ফেক নামে একটি ছাপাখানা থেকে এরকম অন্তত 15টি চালান আমদানি করেছে এমন তথ্য পেয়েছে শুল্ক গোয়েন্দারা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশের সফটওয়্যার নির্মাতা ও তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর একমাত্র সংগঠন বেসিসের নির্বাচন বেশ জমে উঠেছে। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় রফতানি খাতে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলতে ভূমিকা রাখতে চান নেতৃবৃন্দ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের যাত্রা শুরু 1997 সালে। প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ এবং দেশে প্রযুক্তিবান্ধব কর্মপন্থা তৈরিতে ভূমিকা রেখে আসছে সংগঠনটি। আগামী 26 ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে বেসিসের দ্বিবার্ষিক নির্বাচন। 11টি পদের জন্য 2টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবে সিনার্জি স্কোয়াড এবং ওয়ান টিম। একটু লং টার্ম চিন্তা করে কিছু পলিসি এখনকার সময়ের জন্য দরকার। পলিসি আগেও ছিল, কিন্তু এখনকার ইকোনমি, এখনকার চ্যালেঞ্জকে অ্যাড্রেস করবার জন্য যেই পলিসিগুলো আসলে আমাদের লোকাল মার্কেটের অর্থাৎ লোকাল কোম্পানিদেরকে তার এই যে অপরচুনিটিগুলো আছে সেটার এগেনস্ট সেটাকে পাওয়ার জন্য যে প্রোটেকশনটা দিবে, যেই সাপোর্টটা দিবে, যে ফুয়েলটা দিবে, সেই ধরনের পলিসি হওয়াটা খুব প্রয়োজন।
পাল্টে যাচ্ছে প্রযুক্তি বিশ্ব, তাই ব্যবসার ধরনও পাল্টাচ্ছে। অভ্যন্তরীণ বাজারে স্থানীয় সফটওয়্যার নির্মাতাদের শক্তিশালী অবস্থান গড়তে ভূমিকা রাখতে চান প্রার্থীরা। দেশের মধ্যের মার্কেট হোক বা বিদেশি আমাদের মার্কেট হোক, এই অ্যাক্সেস যদি আমরা ঠিকমতো না পাই তাহলে কিন্তু আমাদের এই বাজারের প্রসার ঘটবে না। আগে যেমন যে কোনো বড় সরকারি প্রকল্প সফটওয়্যারের হলে পরে দেখা যেত তারা সব বিদেশি কোম্পানিদেরকে দিচ্ছে, এখনও দিচ্ছে, তবে এখন কিছু কিছু লোকাল কোম্পানিও কাজ করছে। সো এই জায়গাটা একটা পরিবর্তন এসছে, আমরা আরও পরিবর্তন দেখতে চাই। ব্যাসিসের 2022-23 নির্বাচনে সাধারণ সদস্য পদে লড়ছেন 24 জন, মোট ভোটার 876 জন। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। 2008 সালের 12 ডিসেম্বর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করেন 2021 সালে স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে, যারা অনন্য দৃষ্টান্ত দেশের প্রথম ডিজিটাল জেলা যশোর। সেখানেই অবস্থিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, যা বদলে দিয়েছে অনেকের জীবন। জিহাদ ইসলামের তোলা ছবিতে জানাচ্ছেন তানভীর মৌসুম। আমরা নির্বাচিত সরকার গঠন করলে প্রতি গ্রামকে শহরে উন্নীত করার। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে শেখ হাসিনার প্রতিশ্রুতি ছিল স্বাধীনতার 50 বছরে এদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। তারই প্রতিফলন দেখছে দেশের সবচেয়ে পুরনো জেলা যশোর। এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা। আওয়ামী লীগের সব উদ্যোগের সাথে এ জেলার আরেক অনন্য সংযোজন শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক। ডিজিটাল বাংলাদেশের 13 বছর পূর্তির লগ্নে যা বদলে দিয়েছে অনেকের জীবন। পার্কে মোট 56 বিনিয়োগকারীর 46 জনই কার্যক্রম পরিচালনা করছে। কর্মরত আছে 2000 জনবল। এই সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোরের নবীন উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে, যারা গড়ে তুলছে নিজেদের স্টার্টআপ প্রতিষ্ঠান। অনেকেই সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উদ্যোক্তা হওয়ার পথে। আমার একটা আছে, মানে ওয়েবসাইট আছে, ওখানে আমি উদ্যোক্তাও মোটামুটি ছোটোখাটো আর কি, মানে যশোরে যে হাতের কাজে 3 পিস আছে ওখানে আমি কিছু সেল করি। এই বয়সে আমার ওই এরকম একটা অফিস নিয়ে একটা জায়গায় অফিস নিতে আমার বেশ কিছু টাকা লাগবে, আবার চালানোর জন্য টাকা লাগবে, সেহেতু আমি এখানে অফিস পাওয়ার পরে কী হয়েছে আমার টাকা লাগতেছে না, ফুল ফ্রি। ইউএসের একটা কোম্পানি, টপ প্রেস কোম্পানি, সেটার সাথে মাঝভিত্তিক চুক্তিতে রয়েছি, কাজ করতেছি। এবং চায়নার একটা বড় ঘড়ি কোম্পানি, কসপেক্ট ওয়াচ কোম্পানি, এই 2টা কোম্পানির সাথে এখন মাঝভিত্তিক কাজ করতেছি। পার্কে 2015 সালে 3 পেটাবাইট ক্ষমতার ডিজাস্টার রিকভারি ডাটা সেন্টার স্থাপিত হয়। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে 3 স্তর বিশিষ্ট ডাটা সেন্টার কখনো দুর্যোগের কবলে পড়লে এখান থেকে তা উদ্ধার করা সম্ভব হবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে যশোরে প্রতিষ্ঠিত হয়েছে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, যেখানে কাজ করছেন অনেক নবীন উদ্যোক্তা। ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন এই নবীন উদ্যোক্তারাই। তানভীর মৌসুম, যমুনা নিউজ, যশোর। বাদরপুরে আগুনে পড়ে গেছে 8টি দোকান। গত মধ্যরাতে শহরের পুরান বাজারের করাচি বিড়ি রোডে একটি মার্কেটে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মার্কেটের একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানে প্রথমে আগুন লাগে, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 1.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পানি স্বল্পতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় বলে জানায় ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত নন কর্মকর্তারা। আগুনে লেপ তোষক, স্যানিটারি, ওষুধের দোকান সহ 8টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এবার জানাবো সাপ্তাহিক মুদ্রা বাজারের খবর। পুরো সপ্তাহ জুড়ে অপরিবর্তিত ছিল মার্কিন ডলারের দর। সর্বোচ্চ লেনদেন হয়েছে 85 টাকা 85 পয়সায়। কিছুটা পরিবর্তন এসেছে ব্রিটিশ পাউন্ডের দামে। এনসিসি ব্যাংকের তথ্য বলছে, বৃহস্পতিবার সর্বোচ্চ 117 টাকা 86 পয়সায় লেনদেন হয় মুদ্রাটি। সর্বনিম্ন 116 টাকা 69 পয়সা দর ছিল মঙ্গলবার। এদিকে 100 টাকা 6 পয়সা থেকে 89 পয়সার মধ্যে ওঠানামা করেছে ইউরোর বিনিময় মূল্য। খুব একটা পরিবর্তন ছিল না অস্ট্রেলিয়ান ডলারের দামে। সর্বোচ্চ 62 টাকা 86 পয়সায় বিক্রি হয় সপ্তাহের শেষ দিন। 20 টাকা 33 পয়সা থেকে 45 পয়সার মধ্যে হাত বদল হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিত। কিছুটা স্থিতিশীল ছিল সিঙ্গাপুর ডলারের দর। সর্বোচ্চ 65 টাকা 14 পয়সায় বেচাকেনা হয় মুদ্রাটি। অপরিবর্তিত ছিল সৌদি রিয়ালের দর। লেনদেন হয়েছে 22 টাকা 88 পয়সায়। ওঠানামা ছিল কানাডিয়ান ডলারের দামও। আর ভারতীয় রুপির জন্য সর্বোচ্চ গুনতে হয়েছে 1 টাকা 14 পয়সা। চীন রাশিয়া সুসম্পর্ক দুদেশের উন্নয়ন ও প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ছাড়িয়ে গেছে $100 বিলিয়ন, যা মহামারী শুরুর আগের অবস্থাকেও ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
চীন রাশিয়ার সবথেকে বড় বাণিজ্যিক অংশীদার। প্রেসিডেন্ট শি-এর সাথে আমার পারস্পরিক আস্থার জায়গাটা অত্যন্ত গভীর, যা দুদেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রেখেছে। কেবল দুদেশের জনগণের জন্যই কল্যাণকর নয়, আন্তর্জাতিক স্থিতিশীলতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ চীন রাশিয়ার সম্পর্ক। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।